शहीद जवानों को श्रद्धांजलि अर्पित करेंगे। उनका आगमन हो रहा है राष्ट्रीय समर स्मारक पर। आज के भारत का एक और तीर्थ है राष्ट्रीय समर स्मारक। ये स्मारक अपने वीर शहीदों के लिए राष्ट्र की कृतज्ञता का प्रतीक है। श्रद्धा और गौरव इन भावों का संगम है राष्ट्रीय समर स्मारक। प्रधानमंत्री की अगवानी के लिए रक्षा मंत्री श्री राजनाथ सिंह समर स्मारक पर। आगमन देश के माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी का। Seat. We warmly welcome our honorable chief guest. India and France are long-standing strategic partners in Indo-Pacific. President Macron and President Murmu using the traditional Indian greeting, Namaste, with folded hands, which has now become a global greeting. जिन्हें दिसंबर 1989 को पैराशूट रेजिमेंट में नियुक्त किया गया था। डिफेंस सर्विसेज स्टाफ कॉलेज हाई कमांड और नेशनल डिफेंस कॉलेज के पूर्व छात्र जनरल ऑफिसर ने नवंबर 2023 को जनरल ऑफिसर कमांडिंग दिल्ली एरिया का दायित्व संभाला। रेजिमेंट का आदर्श वाक्य नाम नमक निशान, युद्ध घोष सर्वदा शक्तिशाली। युद्ध क्षेत्र में उत्कृष्ट प्रदर्शन खासियत है ग्रेनेडियर्स की। The war cry Raja Ramchandra ki jai resounding at Kartavya Path as the Rajputana Rifles contingent marches forward to the saluting base. নতুন বছরের প্রথম মাসেই দুটি গুরুত্বপূর্ণ দিন 23শে জানুয়ারি ও 26শে জানুয়ারি। নেতাজির জন্মদিন পালিত হয়েছে দেশ জুড়ে, এই রাজ্যেও তাই। বিষয়টি যত না আবেগের, বেশিটাই কিন্তু প্রথাগত কর্তব্য পালন। তাই বোধহয় কেন্দ্রের কাণ্ডারির পায়ের নিচে নেতাজির স্থান হয়। আবার এ রাজ্যেও অনুপ্রাণিত দেশভক্ত রাজ্যের পুরোধার পায়ের নিচে নেতাজির স্থান দেন।
1947-এর 15ই আগস্ট ক্ষমতা হস্তান্তর থুরি, স্বাধীনতা প্রাপ্তি। 28শে আগস্ট সংবিধানের ড্রাফট রচনার জন্য কমিটি গঠন। আম্বেদকরকে চেয়ারম্যান করে 4 নভেম্বর সংবিধান রচনা শুরু। 2 বছর ধরে সর্ববৃহৎ সংবিধান রচনার পর যা গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর, কার্যকর 1950 সালে। এরপর আরও 3 বছর, 1953 সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা পড়ল। রাজ্যসভায় তুমুল বিতর্ক। সাংসদ হিসেবে আম্বেদকর বললেন, এবার মনে হচ্ছে আমার পরিচালনার তৈরি এই সংবিধান আমাকেই পড়াতে হবে। এর আগে তিনি মনুস্মৃতি পড়িয়েছিলেন। তার 2 বছর পরের ঘটনা 1955 চতুর্থ সংশোধনী পেশের সময় পাঞ্জাবের সাংসদ অনুপ সিং আম্বেদকরের কাছে সংবিধান পড়ানোর বিবৃতির ব্যাখ্যা চাইলেন। আম্বেদকর বললেন, সংবিধানের সুফল পাচ্ছে মাত্র 5% উচ্চবর্ণের ধনী মানুষ, আর 95% হচ্ছেন নিষ্পেষিত। তাই সংবিধান পড়ানোর প্রয়োজনীয়তা আমি অনুভব করছি। 1950 থেকে দিল্লিতে প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ শুরু করেন রাষ্ট্রপতি। দর্শকের প্রথম সারির আসনে বিদেশের নেতা, মন্ত্রী ও আমলারা। আমাদের দেশেরও হোমরা চোমরারা বসেন প্রথম শ্রেণীতে, আর বাকি অংশে শহুরে মধ্যবিত্ত উচ্চবিত্তরা উপভোগ করেন। সেই ট্র্যাডিশন সমানে চলছে। গণতন্ত্রের উৎসব পালনে সামরিক শক্তির প্রদর্শন, অথচ গণতন্ত্রে পতাকা উন্মোচন করা ছাড়া জনগণের কোনো ভূমিকা নেই। বলা যায় কাঁচা গণতন্ত্র পাকতে দিল না। খ্রিস্টের জন্মের 422 বছর আগে গ্রিক দার্শনিক ক্লেয়ান বলেছিলেন, দ্যাট শ্যাল বি দ্য ডেমোক্রেসি হুইচ শ্যাল বি দ্য পিপল ফর দ্য পিপল। সেই শব্দবন্ধ ধার করেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আততায়ীর আঘাতে নিহত আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ডেমোক্রেসি শব্দটি এসেছে গ্রিক শব্দ ডেমস থেকে, অর্থাৎ জনগণ, ক্রাসি অর্থাৎ তন্ত্র। এক কথায় জনগণ পরিচালিত শাসন ব্যবস্থা। ভোট রাজনীতি দিয়ে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে এমন একটি পরিকল্পিত প্রক্রিয়াকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন উইজডম ডেমোক্রেসি, বাংলায় যা প্রজ্ঞা গণতন্ত্র। সামরিক ক্ষমতা প্রদর্শনের মধ্যে দিয়ে এই যে গণতন্ত্র দিবস উদযাপন চলছে, এটা কতটা ন্যায়সঙ্গত, এই সম্পর্কে প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিক শ্যামলেন্দু মিত্রের সঙ্গে দিকদর্শনের একটি সাক্ষাৎকার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দাদা। বলুন। যে নতুন বছর পড়ার প্রথম মাসেই 2টি স্মরণীয় দিন, 23 জানুয়ারি, 26শে জানুয়ারি। হ্যাঁ ঠিকই তো। এই 26শে জানুয়ারিতে এবার 76তম দিবস পালিত হবে। এখন কোন দিবস পালিত হবে, প্রজাতন্ত্র না সাধারণতন্ত্র? খবরের কাগজে দেখবেন সরকারি, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অনেক বিজ্ঞাপন প্রকাশিত হয়। আমি দেখেছি পাশাপাশি 2টো বিজ্ঞাপন, কোথাও লেখা প্রজাতন্ত্র দিবস আর কোথাও লেখা সাধারণতন্ত্র দিবস। বেশ কিছু বছর ধরে আমি লক্ষ্য করছি। বিষয়টা কি প্রজাতন্ত্র আর সাধারণতন্ত্রটা কি একই? আপনি কিভাবে দেখছেন? দেখুন, রিপাবলিক ডে, ইন্ডিয়াকে ভারতবর্ষ, এই যে ভারতবর্ষ আবার ইন্ডিয়া, দুরকম তো নাম। ইন্ডিয়া তো ট্রান্সলেশন করলে ভারতবর্ষ হয় না, আবার ভারতবর্ষকে ইংরেজি করলেও ইন্ডিয়া হয় না। এখন এটা চলছে। এবার হচ্ছে ভারতবর্ষকে বলা হয়, কথা আছে সংবিধানে, এটা উল্লেখ করা আছে ইন্ডিয়া ইজ ভারত, ভারত ইজ ইন্ডিয়া। আমি সেটা বলিনি, আমি বলছি যে মানে ইংরেজি থেকে বাংলা তো হয় না। হ্যাঁ, এখন সেটা হলো যে আমাদের দেখবেন পাসপোর্টেও লেখা থাকে রিপাবলিক অফ ইন্ডিয়া। এবার রিপাবলিক ইন্ডিয়া, যেটা রিপাবলিক অফ ইন্ডিয়া, রিপাবলিকের মানে কি? রিপাবলিকের মানে প্রজাতন্ত্র না সাধারণতন্ত্র? সাধারণতন্ত্র কথাটা কিন্তু কিভাবে আসছে জানি না, আর প্রজাতন্ত্র কথাটা আসছে না। প্রজা, রাজা থাকলে প্রজা হয়, তাই না? কিন্তু প্রজাই বা কেন হবে? আমরা প্রজা। এখন
কিছু আইনে কিন্তু ভারতীয় নাগরিকরা আলটিমেট প্রজা। তার কারণ হচ্ছে আমাদের যে জমি সম্পত্তি বাড়ি ঘর দোর যেটা করি আমরা, সেগুলো কিন্তু আমাদের প্রপার্টিটা মাটিটা খাজনা দিতে হয়। আমরা কিন্তু মালিক নই, জানেন তো। খাজনা এবার হচ্ছে রাজাকে প্রজারা খাজনা দিত, একদম ইংরেজ আমল থেকে এটা চলছে, রাজাকে প্রজারা খাজনা দিত। মোগল আমল, রাজাদের আমল প্রথম থেকেই হয়ে আসছে। এইবার এইখানে আসছে প্রজাসত্ব। আমি একটা জমির মালিক নই, আমি প্রজাসত্ব পেয়েছি, যার জন্য আমাকে খাজনা, বাৎসরিক খাজনা দিতে হয়। এই যে প্রজা কথাটা, এই প্রজা কথাটার ভিতরে একটা সামন্ততান্ত্রিক একটা ব্যবস্থা লুকিয়ে রয়েছে। তো এটাকে কিন্তু সংবিধানে লোপ করা হয়নি এবং রিপাবলিক অফ ইন্ডিয়া বলা হচ্ছে। এবং তার সঙ্গে সাধারণতন্ত্রটা আমি বুঝলাম না, মানে গণতান্ত্রিক ব্যবস্থায় এটা সরলীকরণ করে সাধারণতন্ত্র করা হয়েছে কিনা, এটা খুব মানে কনফিউশন আছে। কিন্তু আপনি যে কথাটা তুলেছেন, সাধারণতন্ত্র একদিকে বলা হচ্ছে, আবার প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস দুটো কথাই চালু রয়েছে। আবার ইংরেজিতে কিন্তু বলা হচ্ছে রিপাবলিক ডে। ইংরেজিতে কিন্তু রিপাবলিক ডে এর বদলে আর অন্য কোন ইংরেজি শব্দ কিন্তু ব্যবহার হয় না, রিপাবলিক ডে। এটা চলছে, এটার ভেতরে আমার মনে হয় এটা ভারত সরকারের পক্ষ থেকে এটা ক্লিয়ার করে দেওয়া উচিত যে এটা, যেমন ইন্ডিয়া ভারত ইন্ডিয়া। এখন দেখবে বিভিন্ন কিছু কোম্পানি তাদের প্রোডাক্টে লিখছে মেড ইন ভারত, এটাও লিখছে। কিন্তু এটা তো কেন্দ্রীয় সরকার বললো কেন ইন্ডিয়া ইংরেজি নাম থাকবে, আমাদের ভারতীয় সংস্কৃতি ভারত কথাটা দিতে হবে। হ্যাঁ, সে করতেই পারে না। আমাদের পশ্চিমবঙ্গ এটাকে তুলতে পারলো না এখনো পর্যন্ত। পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ হয়েছিল, এটাকে বঙ্গ কথা হয়েছিল বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ একটা আছে। তো আমরা এটাকে বঙ্গ, একসময় তো অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এসব তো ছিল। একদম আমরা বঙ্গ করতে অসুবিধা কোথায়? আমাদের বঙ্গ যদি করি আমরা, ইংলিশে বাংলাতে দুটি বঙ্গ, আর ভারতের ইন্ডিয়াটা যদি তুলে দিই, পৃথিবীর তো বহু দেশের নাম তো বদলেছে। সেখানে আমরা যদি বঙ্গ করি, পশ্চিমবঙ্গের নাম অনেক সময় বলা হয় রাজ্য থেকে কেন্দ্রের যে মিটিং হয় তাতে ওয়েস্ট বেঙ্গল ডাব্লু আছে বলে একদম শেষে চলে আসে, নিচের দিকে। এবং সেখানে মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি যারা বক্তৃতা করতে যায় তারা একদম শেষে চান্স পায়। একদমই তাই, তখন বলার মতো সময় থাকে না হাতে। না, কে শুনবে? আপনি যদি কোথাও গিয়ে শেষ বক্তা থাকেন আপনার শুনবে একদম তাই। তখন কেউ বেরিয়ে চলে। এগুলো তো শর্ট আউট করা উচিত, এগুলো করা উচিত। বঙ্গ করো না, বঙ্গ করলে একদম এতে চলে যাবে, 2 নম্বরে চলে যাবে। আচ্ছা, এবার আমি 26শে জানুয়ারি প্রসঙ্গে বলি যে যখন এই রাজনৈতিক দলগুলো ভোট চায় তখন বলে যে গণতন্ত্রকে সুরক্ষিত করতে হবে। এই গণতন্ত্রের প্রতীক হিসেবে বলা হয় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট প্রয়াত আব্রাহাম লিঙ্কনের কথা। তিনি নাকি একটি কথা বলেছিলেন, ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এরকম একটা কথা উনি বলেছিলেন। যদিও ইতিহাস বলছে যে তিনি কিন্তু প্রভাবিত হয়েছিলেন যীশু খ্রিস্টের জন্মের 422 বছর আগে। গ্রিক দার্শনিক ক্রিয়ান বলেছিলেন দ্যাট শ্যাল বি দ্য ডেমোক্রেসি উইচ শ্যাল বি দ্য পিপল ফর দ্য পিপল। কেননা গ্রিকে ডেমস শব্দের অর্থ হচ্ছে জনগণ, আর ক্রাটিস শব্দের অর্থ হচ্ছে তন্ত্র, এখান থেকে গণতন্ত্র, বেশ পরিষ্কার। তো এবার এই গণতন্ত্র কথাটা ব্যবহার করার জায়গাটা হলো যখন থেকে আমাদের নতুন ড্রাফটিং হলো 28শে আগস্ট, সেদিন কমিটি তৈরি হলো 47 সালে স্বাধীনতার পরে, আপনার 48 সালে এরকম একটা ড্রাফটিং কমিটি তৈরি হলো। 49 সালে 26শে নভেম্বর সেটা গৃহীত হলো, 1950 সালে কার্যকর হলো। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 15ই আগস্টের স্বাধীনতা দিবস আর 26শে জানুয়ারির এই প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র যেটাই বলেন না কেন, তাতে ফ্ল্যাগ হোস্টিং যেটা হয় সেটা হচ্ছে পতাকা তোলার কায়দা দুটো আলাদা আছে। স্বাধীনতাতে পতাকা তোলা হয়, আর 26 তারিখে পতাকা ওপরে দণ্ডের মাথায় বাঁধা থাকে, ওটাকে টান মেরে খুলতে হয়।
এই পার্থক্যগুলো রয়েছে। কিন্তু প্রজাতন্ত্র আর সাধারণতন্ত্রের হিসেবটা কেন্দ্রীয় সরকার যতগুলো এসছে আফটার 47 কেউ বিষয়টা নিয়ে মাথাই ঘামালো না। না, কেউ মাথা খামো না। এখন ব্যাপারটা কি জানতে, শুনুন, এই সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র আর স্বাধীনতা দিবস, আমার মনে হয় শুধু স্বাধীনতা দিবসই পালন করা উচিত। একটা দেশের স্বাধীন হয়েছে, যদিও আমাদের দেশের স্বাধীনতা এটা তো ভাগাভাগি করে স্বাধীনতা, মানে স্বাধীনতা আন্দোলন হয়েছিল, কিন্তু সেইভাবে বিপ্লবের মাধ্যমে ব্রিটিশদের একদম হটিয়ে দিয়ে দখল করা সেটা হয়নি। বাংলাদেশের মুক্তিবাটাও মানে নেতৃত্বটা হয়েছে, ইন্ডিয়া সাহায্য করেছে করে যাই হোক, কিন্তু ওখানে কিন্তু পাক আর্মিকে এবং পাক সরকারকে বাধ্য করেছিল তার পূর্ব পাকিস্তানটা ছেড়ে চলে যেতে। যাই যেন আপনি যে ক্ষমতা হস্তান্তর, হ্যাঁ, আমাদের এখানে ক্ষমতা হস্তান্তর মাউন্ট ব্যাটেন আর জওহরলাল নেহরু আর গান্ধীজি তো সরে এসেছিলেন, গান্ধীজি এসব ব্যাপারে মাথায় ঘামাননি। তারপর আর জিন্না, এটা বলে যে জিন্না নাকি লন্ডনে তখন ছিলেন, তাকে নিয়ে এসে এখানে ভাগাভাগি। এখন প্রশ্নটা যেটা হচ্ছে, আজকে এত বছর হয়ে গেল, এতগুলো গভর্নমেন্ট হলো, কংগ্রেস সব থেকে বেশি দিন সরকারে ছিল, তারা কাশ্মীরকে আলাদা স্ট্যাটাস দিয়ে কোটি কোটি টাকা, এবং কাশ্মীরকে তারা ভারতের পতাকা না তোলার এবং কাশ্মীরের জন্য আলাদা পতাকা তোলার রাইট দিয়েছিল। এবং এখন যেটা দাদা আমরা ইতিহাসে যেটা পাচ্ছি এটা হচ্ছে কাশ্মীরেতে রাজা ভীম সিং যখন বাধ্য হলেন পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে বাঁচবার জন্য, তখন প্যাটেল সাহেবের সঙ্গে একটা চুক্তিতে করে ভারত মুক্তির জায়গাটা এলেন, কিন্তু উনি শর্ত দিয়েছিলেন যে আমাদের একটা আলাদা স্বাধীন পতাকা থাকবে, আমাদের একটা স্বাধীন সংবিধান থাকবে। সেই সময় প্যাটেল সাহেব কিন্তু সেটা মেনে নিয়েছিলেন। এটাও সেটা ঠিকই, সাথে তো প্যাটেল সাহেব এবং জওহরলাল নেহরু এরা তো মেনে নিয়েছিল, যদিও প্যাটেলের বক্তব্য হচ্ছে যে আমি বাধ্য হয়েছিলাম এটাকে মেনে নিতে, কারণ আমি গভর্নমেন্টের মধ্যে ছিলাম। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি এটা প্রথম থেকেই আপত্তি করেছিলেন যে এটা এইভাবে থাকা উচিত নয়। এখন যেটা ভারতবর্ষের স্বাধীনতার পর যে জিনিসটা আজকে দাঁড়িয়েছে সেটা নিয়ে আমি বলছি। প্রথমত এটা অদ্ভুত ভাবে স্বাধীন ভারতের এই জেনারেশন, তারা কিন্তু স্বাধীনতাটাকে কিভাবে এবং স্বাধীন দেশে স্বাধীন, সবই আমরা স্বাধীন, আমার বাক স্বাধীনতা আছে, আমার কার্য করার স্বাধীনতা আছে, গান গাওয়ার স্বাধীনতা আছে, কিন্তু একটা পোর্শন অফ মানুষের ভেতরে তারা যে ভারতীয় সেই বোধটাও অনেকটা অবলুপ্ত হয়ে গেছে। মানে বিদেশি কালচারটা আমাদের এখানে ঢুকে গেছে, পড়াশোনার ভেতর থেকে শুরু করে ইংরেজি পড়ুক তাতে কোনো নেই, কিন্তু ভারতীয় যে ঐতিহ্যটা সেটা কিন্তু আপনার আস্তে আস্তে খানিকটা অবলুপ্ত হবে। এবং আর একটা জিনিস যেটা বারবারই এটা আসছে, যে কারাপশন মানে একদম জীবনের সঙ্গে মিশে গেছে। এই দুর্নীতি সমস্ত দিক দিয়ে, মানে ব্যাংকিং থেকে শুরু করে, মানে আমি ছোট আমি বলছি আপনার এতে রাস্তায় যে পুলিশ কাজ করছে, যে এমনকি হোমগার্ড, এমনকি সিভিক ভলেন্টিয়ার থেকে ব্যাংকের চেয়ারম্যান এবং আইএস অফিসার, আইপিএস অফিসার, মন্ত্রী, আমলা শপথ নিচ্ছে, রাজ্যপালের বিরুদ্ধেও অভিযোগ উঠছে, কতগুলো মুখ্যমন্ত্রী জেল খাটলো, অনেক মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী। এই যে কারাপশনটা এত লোকপাল করা হচ্ছে সমস্ত, এই কারাপশনটা আজকে ভারতের স্বাধীনতার পর স্বাধীন ভারতে কারাপশনটা একটা অদ্ভুত ধরনের, মানে সেই অঙ্গ হিসেবে, মানুষের একটা অঙ্গ হিসেবে চলে এসেছে। যদিও ওয়ার্ল্ড ব্যাংক আবার তাদের রিপোর্টে একবার বলেছিল, আমি পড়েছিলাম, যে কারাপশন থাকবেই, কারাপশন ইজ পার্ট অফ ডেভেলপমেন্ট হলেই কারাপশন আসবে। কিন্তু তার মানে এই নয় যে গোটা দেশে। আজকেই আমি সকালবেলা একজন আমাকে ফোন করলো যে গভর্নমেন্টের 3টে ইন্স্যুরেন্স কোম্পানিকে বেছে দেওয়া হচ্ছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে কারাপশনটা এমন জায়গায় চলে গেছে যে, এবং আর একটা জিনিস, যারা কারাপশন করছে তাদের হাত এত লম্বা, তাদের কবজির জোর এত বেশি, তারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যারেস্ট হচ্ছে, আবার জামিন পেয়ে যাচ্ছে, আবার কারাপশন করছে, আবার তারা মন্ত্রী হচ্ছে।
এই যে পরিস্থিতিটা ভাবে আমাকে এটা বারবার আমাকে খুব বেদনা দেয় যে আমাদের দেশটা কারাপশনের জন্য, ধর আজকের ইকোনমিতে এত টাকা ধার নিতে হচ্ছে, কিন্তু কত কোটি কোটি টাকা কারাপশন হয়ে যাচ্ছে। এবং অদ্ভুত ব্যাপার, আইনের এমন ফাঁক, আপনার কোম্পানি কারাপশন করলো এবং কোম্পানি দেউলিয়া হয়ে গেল, কিন্তু আপনার ব্যক্তিগত সম্পত্তিতে হাত দিতে পারছে না। আজকে তো কোন এখান থেকে এই যে সব বিদেশে গিয়ে পালিয়ে বসে আছে, অদ্ভুত আইনের ফাঁক আছে, সেই ফাঁক দিয়ে তাদের কিন্তু কিছুই করা গেল না, কিচ্ছু করা গেল না। আচ্ছা, দাদা, আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা প্রচুর দিনের এবং কলকাতার প্রধান প্রধান সংবাদপত্রে আপনি সাংবাদিকতা করেছেন, যেখান থেকে আপনার দীর্ঘ অভিজ্ঞতার নিরিখে একটা কথা বলি। আপনি যেটা বললেন যে আমাদের এখানকার জনগণের একটা কর্পোরেট কালচারের জায়গাটা থেকে আমরা বিদেশি আনার প্রতি ঝুঁকেছি বলে এইসব ব্যাপার নিয়ে চিন্তা করছি না। কিন্তু যদি ইতিহাসের দিকে আমরা তাকাই, তাহলে আমি দেখব যে সংবিধানের যিনি প্রধান হোতা আম্বেদকর সাহেব, তিনি 1953 সালে অর্থাৎ সংবিধানটি গৃহীত হওয়ার 3 বছরের মধ্যেই বললেন যে অবস্থা যা দাঁড়িয়েছে দেখছি, তাতে আমার সংবিধান পোড়াতে হয়তো আমাকেই হবে। এই ঘটনার 2 বছর, এটা আমি বলছি 1953 সালের 2 সেপ্টেম্বরের কথা। তখন একটা সংশোধনী নিয়ে রাজ্যসভা একটা বিতর্কে উনি এটা বলেছিলেন। তার ঠিক 2 বছর পর 19শে মার্চ 1955 চতুর্থ সংশোধনী সভায় পাঞ্জাবের এক সাংসদ অনুপ সিং, তিনি এই আম্বেদকরকে 2 বছর আগে বলা কথার একটা বিস্তারিত ব্যাখ্যা চান। তখনও কিন্তু আম্বেদকর বলেন যে আগের বার আমি সময়ের অভাবে পুরোটা বলতে পারিনি, আমি যা বলেছি ভেবেচিন্তেই বলেছি যে এই সংবিধান পোড়াতে যদি হয়, পোড়ানোর অবস্থায় এসে গেছে, সেখানে আমাকেই হয়তো প্রথম ওই পোড়াতে হবে আমার নিজের তৈরি করা সংবিধানকে। কেননা 5% মাত্র সুফল পাচ্ছে, 95% জনগণ দেশের ওই সংবিধান থেকে কোনো সুবিধা পাচ্ছে না। এটা উনি বললেন 1953-55 সালে শেষবার বললেন। তাহলে ঘটনাটা তো 1955 সাল থেকেই পরিষ্কার যে সংবিধান তৈরি হয়েছে বটে, কিন্তু তার উপকারটা পাচ্ছে মাত্র 5% জনগণ। একদম ঠিকই তো বলছেন আপনি, ঠিকই বলছেন আপনি। আমাদের পার্শ্ববর্তী দেশ যে 71 সালে সত্যিকারের স্বাধীনতা অর্জন করলো, 75 সালে মুজিবুর রহমান হত্যা হলো, এবং ওখানে যারা রাজনীতি এবং সরকার এলো, মানে ঢেলে দুর্নীতি করলো, ঢেলে দুর্নীতি বলে না। আমি তো ঢাকা গেছি এবং বাংলাদেশ ঘুরেছি, আমাদের এখানেও সরকারের এই যে কোটা ব্যবস্থা চালু, লাইসেন্স ব্যবস্থা, এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের হাতে একটা বিরাট ক্ষমতা কেন্দ্রীয় সরকার ভোগ করতো। এমপি, এমএলএ, এমনকি বিল্লারা তো সব থেকে বেশি ক্ষমতা ভোগ করেছিল জওয়াহরলাল নেহরুর আমলের প্রথম দিক থেকে। এবং বিল্লাদের টাকায় বিল্লাদের লবি থাকতো, লবি মানে মন্ত্রিসভাতে এবং এমপিতে তাদের লবি। কংগ্রেস দলটা যখন তৈরি হলো, তখন বিড়লা প্রচুর টাকা অর্থ দিয়েছেন কংগ্রেস দলকে চালানোর জন্য। এবং আমি পড়েছি যেটা এমন ঘটনা ঘটেছে যে রাজা গোপালাচারী যখন কংগ্রেস ছেড়ে নিজের স্বতন্ত্র একটা পার্টি তৈরি করলেন, তখন তিনিও তার কাছে টাকা চেয়েছিলেন। বিড়লা নেহরুজির সঙ্গে আলোচনা করলেন যে দেখো রাজা গোপালাচারী আমার কাছে টাকা চাইছে, কি করি বলতো? তখন নাকি নেহরুজি হাসতে হাসতে বলেছিলেন, আরে দল চালাতে গেলে তো টাকা লাগবে, আপনি আমাকেও দেন, ওকেও দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আজকে এই টাকা দিচ্ছে এবং নির্বাচনী বন্ড বলেও তারা যে টাকা দিচ্ছে কি ভারতবর্ষকে এবং ভারতবর্ষের জনগণকে ভালোবেসে? না, ভালোবেসে কিছু হয় না, সব গিভ অ্যান্ড টেক। শোনো, বড় বয়সে যেমন বন্ধুত্ব হয় না, বড় বয়সে বন্ধু মানে গিভ অ্যান্ড টেক। তুমি আমায় কি দেবে? হ্যাঁ, বন্ধু হয় স্কুল লাইফ আর ম্যাক্সিমাম কলেজ, একদম শৈশবে। এই যে আজকে ভারতবর্ষে 100 দিনের কাজ কেন চালাতে হবে, কেন লক্ষ্মীর ভান্ডার দিতে হবে, অনুদান দিতে হবে, প্রশ্ন হচ্ছে। তার মানে তো আজকে মানুষের ক্রয় ক্ষমতা একটা শ্রেণীর লোকের হাতে নেই, তাই তো। সেইটা যদি আমি শিওর না করতে পারি, আজকে পাঞ্জাব 2 কেজি গম দিয়ে প্রতাপ সিং কাইরো ভাকরা নাঙ্গাল কাটলো, কেটে
তারা কিন্তু রাজ্যের কৃষি ব্যবস্থা সেই ব্যবস্থা উন্নতি করলো। পাঞ্জাবে কেন ভিখারি দেখা যায় না? তাই তো, পাঞ্জাবে কেন গরিব লোক নেই? তাই তো। পাঞ্জাবের লোকেরা কি কষ্ট করে কানাডায় গিয়ে তারা সব সেটেল করেছে, আবার কানাডা থেকে টাকা এনে এখানে তাদের ব্যবসা করছে। আমরা জিনিস দেখেছি পাঞ্জাবে, সেটা হচ্ছে কি ওখানকার ছেলেরা মানে প্রজন্ম পাস করছে, MA পাস করছে, উচ্চশিক্ষিত হচ্ছে, আবার একটা অংশ কিন্তু বেশ একটা বড় অংশ আবার গ্রামে ফিরে গিয়ে ট্রাক্টরে বসে যাচ্ছে। হ্যাঁ, ওটা তো ওদের ওখানে যেটা হয়েছে এগ্রিকালচার ফার্মিং এগ্রিকালচার ফার্মিং এর ভেতর যে তফাৎ আছে, এগ্রিকালচার টার্ন, এবং এইখানেতে একটা সময় খেতে পেত না, অত্যন্ত দুরবস্থা ছিল পাঞ্জাবের কৃষকদের, এবং মানে ক্ষেত মজুর হয়ে গেছে তারা, সেচ নেই কিছু নেই। প্রতাপ সিং কায়রোর আগের কথা বলছি, প্রতাপ সিং কায়রোকে তো আর্কিটেক্ট অফ পাঞ্জাব বলা হয়। এবং তারা জাহাজে করে যেমন কৃতদাস নিয়ে যেত, এরকম তারা সব কানাডায় গেছিল, এবং প্রথমবারে কানাডায় নামতে যায়নি, তারপর আবার কানাডাতে তারা যায়, ওখানে ব্যারেন অফ ল্যান্ড পড়েছিল, ওই শীতের মধ্যে কষ্ট করে তারা কিন্তু চাষবাস করতে। এই যে পাঞ্জাবে যে চাষের যে উন্নতি হয়েছে, এটার কিন্তু ফলো আপে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে যান, ব্যাক অফিস হচ্ছে কিন্তু কানাডা। একদমই তাই। কানাডা থেকে, এবং কানাডা ওই বিক্ষোভ থেকেই কি কানাডাতে ওই খালিস্তানি প্রভাবটা? হ্যাঁ, সে তো হতেই পারে। পাঞ্জাবেও তো এত উন্নতির পরও পাঞ্জাব স্বর্ণ মন্দিরে তো খালিস্তানি লোকেদের আশ্রয় দেওয়া, এসব তো হয়েছে। এটা দেখুন, যখনই আপনার সচ্ছলতা হয়ে যাবে, যখনই আপনাদের সারপ্লাস ফান্ড হয়ে যাবে, তখন অনেকগুলো অন্য জিনিসের দিকে কিন্তু আপনার টান আসবে, দেশনীতি থাকবে না, স্বাধীনতার প্রতি থাকবে না। এটা আপনার, আপনি যদি বলেন যে রসগোল্লা দাদা আমাকে রসগোল্লা দিন রস ছাড়া তো রসগোল্লাটা হতে পারে না, তাই তো। অতএব আপনাকে রস সহই রসগোল্লা দিতে, সেইটাই হচ্ছে প্রচুর টাকা পাঞ্জাবিদের হাতে এখানে। এবং আজকে এই যে এগ্রিকালচার টার্ন টু ফার্মিং করতে গেলে যেটা হবে, এক লক্ষে বড় বড় জমি লাগবে, 100 একর 200 একর, তাই না? আমাদের এই যে পশ্চিমবঙ্গ, কেরল আর ত্রিপুরা, 3টে রাজ্যে আপনার সিলিংটাকে তোলা হলো না। একদিকে আমরা বলছি যে চাষির ছেলে চাষ করতে চাইছে না, হোমগার্ডে চাকরি চাইছে, ফসলের দাম পাচ্ছে না, এবং দাদুর জমি ভাগ হতে হতে 4th জেনারেশনে যাদের কাছে এসেছে, তারা এখন অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, একটা ইংলিশে কথা আছে, অনুপস্থিত কৃষক। এটা সিঙ্গুরের ক্ষেত্রে, সিঙ্গুরের তো জমি টমি নিয়ে এটা পুরোটাই পলিটিক্স, তাই না? এখন সিঙ্গুরের লোকেরা বলছে যে আমরা চাষই হচ্ছে না ওখানে। প্রসঙ্গে একটা আপনাকে কথা বলি, 2024-25 যে বাজেট হলো, আমি অন্যান্য বাজেটগুলো ছেড়ে দিচ্ছি, একদম কারেন্ট বাজেট। এই 2024-25-এ বলা হচ্ছে যে কৃষিতে বাজেট করা হয়েছে 1,27,00,000 কোটি টাকা, হ্যাঁ, আর প্রতিরক্ষা খাতে করা হয়েছে 6,00,000 কোটি টাকা। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ। তাহলে দেশ ভারতবর্ষ, সেখানে 2025-এ অর্থাৎ 76তম স্বাধীনতা দিবসের এবং সাধারণতন্ত্র প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কৃষিক্ষেত্রে বাজেট দেখা যাচ্ছে সব বাজেটের সবচেয়ে কম হচ্ছে গিয়ে কৃষিক্ষেত্রে। এটা করে এই তো ডিসক্রিপেন্সি মারাত্মকই আছে। আচ্ছা, এটা তো বরাদ্দ মানেই তো খরচ সুষম বন্টন নয়। না, বরাদ্দ মানেই বন্টন নয়। বরাদ্দের কত % বন্টন হচ্ছে, তাই না? তাই তো। এখন দেখুন, ভারতবর্ষে কৃষিকে ফার্মিং এ আজকে এই যে আপনার কর্পোরেট ফার্মিং, কোঅপারেটিভ ফার্মিং নিয়ে এত বাধা, এত কিছু। চাষ তো প্রথম হচ্ছে, আজকে ফার্মিং এ আপনি যদি না যান, তাহলে কিন্তু চাষে কিন্তু কিছু নেই। আমাদেরও তো জমি জায়গা সব আছে। এখন চাষের যা অবস্থা, তাতে আপনার চাষ করে লাভ হবে না। তাহলে হ্যাঁ, লাভ হবে, আপনাকে কি চাষ করবেন তার উপর নির্ভর করছে। আপনি কি ধরনের চাষ করবেন। আপনি যদি হাই কোয়ালিটির আলু করেন তাহলে একরকম হবে, আপনি যদি সরু চাল করেন তাহলে একরকম আয় হবে, আপনি যদি বাসমতি করেন একরকম হবে, যদি আপনি চিরাচরিত যদি চাষ করতে থাকেন তাহলে হবে না। আপনাকে গ্রিন যেটা সূর্যালোক ঢুকবে না, যেটা অর্গানিক ফার্মিং, এইসব ব্যাপারও তো দাদা আছে। সেটা হচ্ছে গিয়ে ধরুন কর্পোরেট সেক্টর যারা আলু চিপসের ব্যবসা করে,
তারা গিয়ে দাদন দিয়ে দিচ্ছে যে আমাদের আলু চিপস করার জন্য যে আলুটা দরকার সেই আলুটাই তুমি চাষ করবে, সেটাই আমি কিনবো, অন্য আলু হলে আমরা আর কিনবো না সেটা ধরনের খাওয়ার জন্য। তার মানে সেই আলুটা তারা যখন বিক্রি করছে প্যাকেটে করে 10 টাকায় করে 5 গ্রাম 10 গ্রাম আলুর দাম বিক্রি করছে 10 টাকা দিয়ে। তাহলে আপনি এটা শুনুন, এটা ঠেকাতে পারবেন, আপনাকে বললাম এটা সম্ভব না কেন? ঠিক আপনি এর মুখে চুমুক হবেন, ওর মুখে চুমুক হবে, আপনাকে একটা জিনিস মানতে হবে, আপনি কর্পোরেট ফার্মিং এ যতক্ষণ না যেতে পারবেন এবং ওই টুকরো টুকরো জমি এটা নিয়ে এটা এবং আল হয়ে গেছে। আমাদের পাঞ্জাবের একজন গভর্নর ছিলেন বাঙালি, এক্স্যাক্টলি হরেন গাঙ্গুলি বা এরকম হরেন ব্যানার্জি, তিনি রিটায়ারের পর কলকাতা এসে তিনি বিনয় চৌধুরী তখন ভূমি সংস্কার মন্ত্রী, ওনার সাথে একদিন আলোচনা হয়। বিনয় চৌধুরী বলেন যে আপনি পাঞ্জাবের ফার্মিংটা নিয়ে আমরা এখানে সেটাকে ইন্ট্রোডিউস করবো, আপনি একটা আমাকে রিপোর্ট দিন। উনি একটা লিখিত রিপোর্ট দেন, সেই রিপোর্টটা অ্যাসেম্বলিতে পেশ হয়েছিল, আমি পেয়েছিলাম। আমাকে দেবপ্রসাদ সরকার এসইউসির এমএলএ আমাকে দিয়েছিলেন, বলে এটা পড়ে দেখুন, এর ভেতরে অনেক তথ্য পাবে। আমি আনন্দবাদী দিয়েছি, তাতে উনি যে ফর্মুলাটা দিয়েছিলেন সিলিং তুলতেই হবে এখনই। 2 নম্বর হচ্ছে ফান্ড ফ্লো, গ্রামের চাষের জমিতে ফান্ড আনতে হবে। ফান্ড কোথা থেকে আসবে? ফান্ড তো আছে কর্পোরেট কোম্পানিগুলোর হাতে, তাহলে কর্পোরেট কোম্পানিগুলোকে বানাতে। উনি বলেছিলেন কর্পোরেট ফার্মিং যদি নাও হয় আপনি কোঅপারেটিভ ফার্মিং করুন। ধরুন একটা আর একটা উনি বলেছিলেন যে আল তুলে দাও, আল জমির আলে কত নষ্ট হয়। এবং এই যে আমি একটা লেখা লিখেছিলাম, আমি মমতা ব্যানার্জিকেও পাঠিয়েছিলাম, এখানে মন্ত্রীদেরও দিয়েছিলাম, যে সিঙ্গুরের যে আমি ধরে নিলাম সিঙ্গুরেতে বুদ্ধদেব ভট্টাচার্যের ভুল হয়েছে, অমুক হয়েছে, এবং সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে সেটা মানতেই হবে যে জমি কৃষককে ফেরত দিয়ে দাও, তাই তো? কৃষকের কাছে জমিটা চলে গেল, কিন্তু কৃষকরা কিন্তু জমিটাতে আগে তো ওখানে অ্যাবসেন্টি ল্যান্ডার্স আছে, প্লাস হচ্ছে এই জেনারেশনে তাদের ছেলেরা চাষ করতে চাইছে না, তারা একটা সিভিক ভলেন্টিয়ারে চাকরি চাইছে। এইখানে আমি বলেছিলাম যে 1000 একর জমি যেটা আছে, যেখানে পুকুর হয়ে গেছে, খাদ হয়ে গেছে, থাক সবটা, এখানে মনোক্রপ করো, মনোক্রপ এবং কোঅপারেটিভ ফার্মিং। যার যে জমির মালিক তারা প্রত্যেককে কোঅপারেটিভে তার যা সম্পত্তি যে পর্যায়ে আছে সেই অনুযায়ী সে কোঅপারেটিভে শেয়ার পাবে, এবং ওখানে জমিতে সে যদি কাজ করে তাহলে তার মজুরি পাবে। 51টি পরিবার তৈরি করতে হবে। এইবার ওখানে কোঅপারেটিভ ফার্মিং আমি বলেছিলাম যে পুকুরগুলো বোঝানোর দরকার নেই, ওখানে মাছ চাষ হোক, ওদের পাড়ে পাড়ে ছাগল, গরু, হাঁস, মুরগি সমস্ত হলো। তো আজকে কিন্তু এইটা করলো না, ওখানে শুধু ওই সর্ষে ছড়িয়ে আর আপনার ছবি তুলে সেটা হবে না। 1000 একর জমি কিন্তু 1 লক্ষে কোথাও নেই, কিন্তু সেইটা গভর্নমেন্টের ব্যর্থতা বলুন, সফলতা বলুন, যাই বলুন, সেটা কিন্তু কোঅপারেটিভ ফার্মিং করার প্রতি। আমি তখন কোঅপারেটিভ মিনিস্টার ছিল, যে তাকে বলেছিলাম, তো বলছে দাদা, আমাকে বলছে দাদা আপনি কি আমার চাকরি খাবেন, তাই না, আমি এইসব প্রস্তাব দিতে পারবো না। আচ্ছা, আমি এই কৃষি ক্ষেত্রটা তো একটা সেক্টর মাত্র, আমি এটাকে একটুখানি দূরে সরিয়ে রেখে এই স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের যে মূল জায়গাটা, এটা নিয়ে একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইছি। আমি এই প্রশ্নটা করেছিলাম একটা সভায়, আমার সঙ্গে কংগ্রেসের একজন প্রাক্তন বর্ষিয়ান সদস্য ছিলেন সাংসদ আমজাদ আলী খান। আমজাদ আলী, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি বিখ্যাত আইনবিদও বটে, তাকে শিক্ষিত মানুষ, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে দাদা, এই যে 15ই আগস্টের স্বাধীনতা দিবস বলা হচ্ছে 1947-এর, তারপরেও আমরা দেখছি তখন ভাইসরয় থেকে যাচ্ছেন মাউন্ট ব্যাটেন। আফটার 48-49-এ রাজা গোপালাচারী এলেন, মাউন্ট ব্যাটেন চলে গেলেন, রাজা গোপালাচারীকে ভাইসরয় করা হলো। তিনি যে ওথটা নিলেন, সেই ওথে তিনি বললেন যে আমি ব্রিটিশের রাজা, রানী এবং রাজ পরিবারের প্রতি সম্পূর্ণ আনুগত্য রেখে শপথ নিতেছি। তাহলে এই যদি তার শপথের বয়ান হয়, তাহলে 1950 সালে গিয়ে ভারত নিজস্ব সংবিধানটা একটা যদি ডোমিনিয়ন কান্ট্রি হিসেবে ওটা প্রকাশ হচ্ছে তাদের বক্তব্য থেকে, তাহলে ওই ডোমিনিয়ন কান্ট্রি
কি নিজের সংবিধান রচনা করার যোগ্যতা পায়? বিশ্ব ইতিহাসে তো আমরা এরকম কোথাও কিছু পাইনি। উনি আমার উপর খুব রেগে গেলেন, রেগে গিয়ে বললেন যে আপনার বয়স হয়েছে, আপনি এসব ভুলভাল কেন বকছেন, আপনি দিল্লিতে গিয়ে আপনি দেখুন, গিয়ে তার কাগজপত্র সমস্ত আছে স্বাধীনতা। আমি দিল্লি যাওয়ার তো আজকে ডিজিটাল যুগে দরকার হয় না, বোতাম টিপলে পরেই সমস্ত খবর বেরিয়ে আসে। কিন্তু এই খবরটা কোথাও নেই যে আপনি যেটা প্রথমেই শুরুতে বললেন যে স্বাধীনতা হবে তাকে তাড়াতে হবে নিজস্ব সামরিক শক্তি দিয়ে, বাধ্য করতে হবে, তবে সেটাকে স্বাধীনতা বলতে পারি। সুতরাং স্বাধীনতার চ্যাপ্টারটাকে সরিয়ে যদি আজ সেটা 15ই আগস্ট আলোচনা করব, কিন্তু সাধারণতন্ত্রে যদি আমি এই আলোচনাটা করি তাহলে সাধারণতন্ত্রটাও বা এস্টাবলিশ হয় কি করে, এটা আমার মাথায় কিন্তু দাদা আজও ঢোকেনি। আপনি কি বলেন? এটা নিয়ে অনেক তো ডিবেট হয়েছে, বিতর্ক হয়েছে। আমাদের সংবিধানটাও অনেকটা এ টাইপের হয়ে আছে, দরকষা মারা হয়ে আছে। এবং আমাদের এই জন্যই তো বারবার কথাটা ওঠে যে নেতাজি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো তাহলে কি এই ভারতবর্ষ আমরা দেখতাম? এই কথা তো বারবারই ওঠে যে নেতাজি কংগ্রেস ছেড়ে চলে যাওয়াটা নেতাজির সিদ্ধান্তে ভুল হয়েছিল বলেও অনেকে মনে করে, আমিও মনে করি। দুটো জিনিস হচ্ছে, আপনাকে সংসারে থেকে লড়াই করতে হবে, এড়িয়ে গেলে হবে না। তাই তো নেতাজি তো একটু মাথা গরমের লোক ছিলেন। নেতাজি কে তখন যারা যারা নেতৃত্বে ছিলেন তারা নেতাজিকে ক্রুদ্ধ করে দিল, নেতাজির কথা শুনলো না। তখন নেতাজি কংগ্রেস ছেড়ে দিলেন, হরিপুরা কংগ্রেসে, তারপর উনি পদত্যাগ করলেন। আচ্ছা, এখানে খুব দামি কথা আপনি বললেন যে উনি কংগ্রেস ত্যাগ করতে বাধ্য হলেন ভেতরকার নরমপন্থীদের চাপে, কারণ চরমপন্থীরা তখন সংখ্যালঘু ছিল। ভালো কথা। এখন উনি যেটা চিন্তা করলেন, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই বিদেশ থেকে সেনা নিয়ে এসে লড়াইটা করতে হবে। তাতে আমার মনে হয়েছে যে তারও অনেক আগে মহেন্দ্র সিং হরিয়ানার এবং বরকতুল্লাহ সাহেব যারা তাসখান্ডে সরকার তৈরি করেছিলেন, কিছু দেশের স্বীকৃতিও পেয়েছিলেন, ভারতের প্রথম স্বাধীন সরকার কিন্তু তাকেই বলা হয়। কিন্তু আমাদের বলা হয় যে না, আজাদিন সরকার নাকি প্রথম স্বাধীন এবং প্রথম প্রধানমন্ত্রী, এইসবগুলো বলা হয়। আমি সেসব বিতর্কেও যাচ্ছি না, টেনে দিন। আমার কাছে বক্তব্য যেটা হচ্ছে যে এই যে উনি কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন, সেই ফরওয়ার্ড ব্লকেও কিন্তু সাধারণ মানুষ সেভাবে সাড়া দিলেন না। সাড়া দিলেন না, তাতে একজন গবেষক কেশব ভট্টাচার্য কিছুদিন আগে, এই কয়েকদিন আগে 23শে জানুয়ারি তার একটা সাক্ষাৎকার নিলাম, তাতে উনি আমাকে বললেন যে তারপর তো উনি আর সময় পাননি, ওনাকে তো 26শে জানুয়ারি তার কোর্টে একটা অ্যাটেন্ড করার কাজ ছিল, তার আগেই ওনাকে ভারত ছাড়তে হলো। তিনি চলে গেলেন, যোগ্য উত্তরসূরি ছিল না যারা দলটাকে চালিয়ে নিয়ে যাবে, এই জন্যই নাকি হয়নি। আচ্ছা, এটা কি আপনি পুরোপুরি এই কি বলে যুক্তিটা মানবেন? হ্যাঁ, এটা দেখুন, একটা কথা হচ্ছে, আমি মনে করি নেতাজির প্রতি যথেষ্ট সম্মান এবং নেতাজির ভারতবর্ষের নাগরিকের নেতাজির প্রতি যে আবেগ আছে সেটাকে মান্যতা দিতেই হবে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে কংগ্রেস খুব ট্যাক্টফুলি তাকে ক্রুদ্ধ করে তাকে কংগ্রেস ছাড়তে বাধ্য করলো। এইখানেই হচ্ছে কি নেতাজির ভুল। নেতাজি যদি কংগ্রেসের ভেতরে থেকেই যদি কংগ্রেসের উনি নেতৃত্বের ওখানে যদি গ্রুপ করে কমিটি করে, ওনার পক্ষেও তো প্রচুর লোক, নেতাজির পক্ষেও তো প্রচুর লোক ছিল কংগ্রেসের ভেতরে, এইটা উনি যদি কংগ্রেসের সভাপতি ঠিক আছে, সভাপতি করছি আবার আমি সভাপতি হব, বা আমি আবার এখানে রুলিংটা আমার হাতে থাকবে, বিদেশে জাপান, জার্মানি, আমার মনে হয় যে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমার মনে হয় বিদেশি শক্তির সাহায্যে ভারতকে স্বাধীন করা, এটা বাংলাদেশে খুব ছোট্ট জায়গা, সেখানে ইন্দিরা গান্ধী সাহায্য ছাড়া, ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ কিন্তু স্বাধীন হতে পারত না। কেন? পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মিলিয়ে যে আর্মিটা ছিল, মানে মানে বাংলাকে স্বাধীন করার বিপক্ষে যারা করেছে, বাঙালিও ছিল যাদের রাজাকার বলা হয়। হ্যাঁ, এবং ভারতবর্ষ এত বড় দেশ, এখানে কিন্তু একটা আবেগ ছিল নেতাজি যদি কংগ্রেসে থেকে যেতেন, নেতাজি দেশের ভেতরেই ঘুরতেন যদি আরো, এটা গান্ধীজি করেছেন,
গান্ধীজি সমস্ত আন্দোলনে ঘুরেছে। জওহরলাল নেহরু তো ঘোরেননি গোটা ভারতবর্ষে, তাকে জেলে দিয়েছে, ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন। ডিসকভারি অফ ইন্ডিয়া নিয়ে প্রচুর প্রশ্ন আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে নেতাজির এই ভুলটা, নেতাজি যদি এই ভুলটা না করতেন আমার মনে হয় তাহলে নেতাজি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর বিদেশের সাথে ব্রিটেনের বিরুদ্ধে যে রাষ্ট্রগুলো ছিল তাদের কাছ থেকে উনি 100% সাহায্য নিয়ে ভারতকে বাইরে থেকে সেনাবাহিনী তৈরি করে উনি উদ্ধারের চেষ্টা করলেন। কিন্তু ভারতের ভেতরেও আজাদ হিন্দ ফৌজ ছিল, সেটাও ঠিক। কিন্তু উনি যদি ভারতবর্ষটাকেই আরো বেশি করে ঘুরতেন, বিভিন্ন জায়গায় সংগঠিত করতেন, তাহলে জনগণ কিন্তু তৈরি ছিল। জওহরলাল নেহরুর পিছনে কিন্তু মাস ছিল না, একদম একদম। গান্ধীজির পিছনে যে মাসটা ছিল, দরকার হলে গান্ধীজির অহিংস আন্দোলনকে কিছুটা যদি সাপোর্ট করে, অহিংস আর সহিংস দুটো মিলিয়ে করতেন। উনি বলেছিলেন যে আমার এক গালে চড় মারতে না, দু গালে মারবো। এবং সেখানে এইটা কিন্তু ফেলিওর অফ নেতাজি ভারতবর্ষের বাইরে থেকে শক্তি সঞ্চয় করে, সেনা তৈরি করে, ইংরেজদের বিরুদ্ধে লড়ে সেইখানে উনি ট্র্যাপে পড়ে গেলেন এবং সমালোচনার শিকার হতে হলো। নজর কুকুর, হিটলারের সঙ্গে কেন করো, হিটলার জার্মানি করেছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এখানে একটা কথা বলি দাদা, সেটা হচ্ছে যে এই যেটা আপনি নেতাজি সম্পর্কে যে কথাটা বললেন, সেখানে আমি বলি আপনাকে, আপনি যে বললেন নেতাজি ভুল করেছেন, যদি এটাকে কিছুটা ভুল তো বটে, কিন্তু আরেকটা শব্দ কিন্তু এখানে ব্যবহার করা যায় দাদা, আমার মনে হয়। আপনি বললেন সেটা, আপনি অনেক বেশি অভিজ্ঞ। সেটা হচ্ছে আমরা দেখেছি নেতাজি যখন নেতাজি হননি, যার পরিচয় ব্রিটিশের খাতায় সুভাষ সি বোস, এই সুভাষ সি বোস কিন্তু বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন কাউকে না বলে বেনারস। কেন? তিনি বিবেকানন্দের একটা ভাব শিষ্য ছিলেন। তার এই আধ্যাত্মিকতা, সন্ন্যাস নেওয়ার ওই প্রবণতা ছোটবেলায় যেটা কাজ করেছে, বলা হচ্ছে একটা বন্ধুর কাছ থেকে স্টাইপেন্ডের টাকা ধার করে নিয়ে উনি বেনারস চলে গিয়েছিলেন, এবং চলে যাবার পরে 45 এই যখন শেষবার উনি ভারত নিষ্ক্রমণ হলেন, আপনার যে পত্রিকা আনন্দবাজার পত্রিকায়, সেদিন কিন্তু 17ই জানুয়ারি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় দপ্তরে সম্পাদনা লিখলেন, মোস্ট প্রবাবলি এটা প্রফুল্ল সরকারের লেখা, যে উনি বললেন যে ওনার এই সন্ন্যাস নেওয়ার প্রবণতায় উনি ওই যে দেশ ছেড়েছেন, মানে আমাদের বাংলা ছেড়ে যিনি চলে গেছেন, এটায় আমরা একজন ভবিষ্যতের বড় জননেতাকে হারালাম। এই যে হারালাম শব্দটা উনি ব্যবহার করেছিলেন লেখার মধ্যে, সম্পাদকীয়র মধ্যে। উনি বুঝে গিয়েছিলেন যে নেতাজির এই আধ্যাত্মিকতার যে টান, তার প্রতি যে কি বলবো আপনার আকর্ষণ, সেই আকর্ষণেই আমরা কিন্তু একজন রাজনৈতিক নেতাকে, যথার্থ একজন রাজনৈতিক নেতাকে আমরা হারাচ্ছি। এই ভবিষ্যৎবাণী কিন্তু তিনি তখন বলে দিয়েছিলেন সেই সময়তেই। এবার আমি বলছি আপনাকে, এইটা সঠিক বিশ্লেষণ নয়। কারণ হচ্ছে নেতাজি সন্ন্যাস সেবার জন্যে তিনি নিষ্ক্রমণ করে তারপর সেখান থেকে তিনি ট্রেনে চেপে তারপর তিনি এটা জাপান অন্যান্য জায়গায় যে ঘুরেছেন, এটা কিন্তু সন্ন্যাস নয়। তিনি আগের কথা বলছি, স্কুল লাইফের পরে উনি এন্ট্রান্সের ওই সময় চলে গিয়েছিলেন কিন্তু বেনারসিতে, ওখানে ঈশ্বর এবং গুরুর খোঁজে। আমি ওনার স্পিরিচুয়াল ব্যাপারটা নিয়ে আপনাকে ছোট করে একটু বলছি। ওনার স্পিরিচুয়ালিটির ওপরে টান ছিল বরাবরই। এক, 2 নম্বর হচ্ছে উনি আর কাজী নজরুল ইসলাম দুজনেই মেডিটেশন এবং যোগা শিখেছিলেন, যার কাছে ওদের দুজনেরই যোগা গুরু, এটা বই আছে, বরদা চরণ মজুমদার। তিনি একজন গৃহী যোগী, লালগোলা হাই স্কুলে তিনি হেডমাস্টার মশাই ছিলেন, আরো 2টো স্কুলের হেডমাস্টার হয়েছেন। তার কাছে ওরা দুজনে যেতেন এবং মুর্শিদাবাদের নিমতিতাতেও ওদের অনেকবার দেখা হয়েছে। এবং এটা জেনে রাখা দরকার, নজরুল ইসলামের যে ব্রেনের গোলমালটা হয়, উনি যে ভেজিটেবল হয়ে যান, এটার কিন্তু পিছনে আছে এই যোগা সায়েন্সের ভুল মানে এটা একটু জেনে রাখা দরকার, মানুষকে বলে দেবে, সবই বইতে আছে, যে এই যে আমরা যে মেডিটেশন করি, মেডিটেশন করতে করতে একদম উপরে সহস্রারেতে
নিয়ে যাওয়া। এটা বিবেকানন্দ বলেছেন যে সাধারণভাবে যদি খুব ভালো তার না থাকে, আধার না থাকে, তাহলে কুম্ভকে বেশিক্ষণ শ্বাস আটকে রাখবেন না। উনি বলে 4 সেকেন্ড নেওয়া, 2 সেকেন্ড রাখা, 4 সেকেন্ড। এটা যারা মেডিটেশন করে আমরা এটা প্র্যাকটিস করি। কিন্তু নজরুল ইসলাম ওইটার উপরে এটা তো নেশার মতো হয়ে যায় তো, তখন উনি কুম্ভকে অনেকক্ষণ থাকতেন এবং ছাতেতে ওনাকে দেখেতে বাড়ির লোকেরা যে উনি মানে ছাদের সে ছাদ থেকে উনি অনেকটা ওপরে এয়ারে উঠে যেতেন। এইটা করতে করতে তারপর উনি ওনার এই যে ব্রেনের প্রবলেমটা হয়। এবার নেতাজি যে যোগটা শিখেছিলেন, যোগা সায়েন্স মেডিটেশন করতে, এটা এখনো অনেকে বলে যে যোগাতে উনি খুব পারদর্শী হয়ে যান এবং উনি কোনো ধর্মের ব্যাপার না, এটা স্পিরিচুয়ালিজম, তার বডি মেটাফিজিক্স যেটা। এই প্রসঙ্গে দাদা একটা আলাদা আলোচনা আমরা এর মধ্যে আরেকদিন করতে পারি। আপনার কাছে অনেক নথন রয়েছে, এটা দিয়ে একটা আলাদা করবো। এর মধ্যে সাধারণতন্ত্র প্রজাতন্ত্রের বিষয়টা নিয়ে একটা কথা আপনাকে বলি। সেটা হচ্ছে যে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আধুনিক ইতিহাস বিভাগের অধ্যাপক KN পানিক্কর তার ডেমোক্রেসি ডিফিসিট নামে একটা ব্যাখ্যা দিয়েছেন। এটা 2011 সালের 26শে আগস্ট ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফ্রন্টলাইনতে প্রকাশিত হয়েছিল। সেখানে পানিক্কর সাহেব লিখলেন, যেসব মহাচ্ছন্নতাকে ব্রিটিশরা তাদের জাতীয় চরিত্রের বৈশিষ্ট্য হিসেবে লালন করে থাকে, নিজেদের সংশয়বাদী চেতনা আর আত্মানুসন্ধানের দৃষ্টি দিয়ে সেগুলোর একটা করে বার্নার্ড শ অনেকবারই উল্লেখ করেছেন। শয়ের মধ্যে ব্রিটিশরা নিয়ম নীতির প্রতি মহানিষ্ঠ ছিলেন। ব্রিটিশদের নীতি বলতে বার্নার্ড শ আসলে যা বোঝাতে চেয়েছেন তা হলো সুবিধাজনক কতগুলো অজুহাত। বাস্তব পরিস্থিতির চাহিদা অনুযায়ী এগুলোকে কখনো নিজেদের পক্ষে যেমন ব্যবহার করা হয়, তেমন আবার প্রয়োজন দেখা দিলে তা বাতিলও করে দেওয়া হয়। আর সবার মুখে হলফ করে এগুলো বলা হয় যে এগুলো নাকি গণতন্ত্রেরই কথা। তাহলে এই গণতন্ত্রকে নিজের খুশি মতো ব্যবহার করার যে প্রবণতা, সেখান থেকে আমরা বলতে পারি একটা ওই লোকগীতি আছে, কাঁচা পিরিত পাকতে দিল না। আমরা কি বলতে পারি কাঁচা গণতন্ত্র পাকতে দিল না? দেখুন, আজকে ভারতবর্ষে এত বছর হয়ে গেল স্বাধীনতা, আর কাঁচা থেকে পাকা হতে আর কত বছর লাগতে পারে? লাগতে পারে না। আজকে ধরুন ছোট্ট একটা দেশ ভিয়েতনাম, আমেরিকার উড়োজাহাজ এরোপ্লেন গোটা ভিয়েতনামকে ঢেকে দিয়েছে, সূর্যের আলো দেখা যেত না, বম্বিং করে 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 ওখানে যত পুকুর হয়ে গেছিল, ভিয়েতনামে কিন্তু সেই পুকুরগুলো তারা ভরাট করেনি, সেগুলোতে তারা কৃষি কালচার করে। এবং আজকে আমেরিকান ফান্ড, আমেরিকার অর্থ ইনভেস্টমেন্ট আজকে ভর্তি হয়ে আছে ভিয়েতনামে। তো ওরা হচ্ছে সেখানে মানুষের মধ্যে সততা আছে, তাদের স্বাধীনতা আন্দোলনের প্রতি আছে। আজকে আপনি বলুন না যে আজকের জেনারেশনকে আপনি বলুন যে ভারতের জাতীয় সঙ্গীত কি, বলতে পারবে না। বহু আমি বলতেই পারবে না জাতীয় সঙ্গীতকে কে লিখেছে জাতীয় সঙ্গীত। আপনি যদি কাউকে বলেন যে বঙ্কিমচন্দ্র, বন্দে মাতরম, কিচ্ছু বলতে পারবে না। কারণ হচ্ছে স্কুলে কলেজে পড়ানো হচ্ছে না, যার জন্য ইন্ডিয়া গভর্নমেন্টকে বলতে হয়েছে যে সিনেমা হলে প্রথমেই তুমি জাতীয় সঙ্গীত গেয়ে দাও, তাই না? আজকে এই ভারতবর্ষের একটা দরকতা স্বাধীনতা, আমি বারবার বলি এটা দরকতা স্বাধীনতা। এটা প্রকৃত স্বাধীনতা বলতে যেটা, সেই সাথে আমি জানি না নেতাজি যে আন্দোলন, নেতাজির মাধ্যমে যদি স্বাধীনতা অর্জন হতো, কিন্তু এটাও ঘটনা। নেতাজি যদি এইটা আমি মনে করি যে নেতাজি দেশের মানুষকে একত্রিত করি স্বাধীনতা আন্দোলনে, তিনি হিরো হওয়াটা তার উচিত ছিল। আচ্ছা, হাতে খুব সময় কম দাদা, সময়টা শেষ হয়েছে, আমরা এটা একটু লাস্ট যেটা বলিনি সেটা হচ্ছে এবার সাধারণতন্ত্র দিবসে প্রত্যেকবারের মতোই বিরাট কুচকাওয়াজ হবে, প্রচুর টাকা খরচা হবে, বাজেটের একটা বড় অংশ খরচা হবে। এটার মধ্যে যে বিদেশের কিছু অতিথিকে আমন্ত্রণ করে সেটা দেখানো হবে। আসল যেটা হচ্ছে সেটা কি, এই জাতীয়তাবাদ মানুষের মনে উদ্দীপনা তৈরি করা এবং টিভিতে দেখানো, এগুলো করে এই যে বিষয়টা করা হচ্ছে সেটা হচ্ছে কি শক্তি প্রদর্শন করা, যে আমরা কতটা এখন স্বনির্ভর, কতটা আমরা শক্তিশালী। কিন্তু স্বনির্ভর বা শক্তিশালী দেখানোর যে অন্য প্যারামিটার যেগুলো,
সেগুলো কিন্তু ওখানে প্রকাশ হচ্ছে না, কিছু ট্যাবলো করে তৈরি করা হচ্ছে যে আমরা এগিয়ে যাচ্ছি আমার এগিয়ে। তো এগুলোকে কি আমি বলতে পারি, জানি না আমি সাংবিধানিক ভাবে আইনত ঠিক বলছি কিনা, এটা কি টোটালটাই তাহলে এই অনুষ্ঠানের ব্যাপারগুলো আইবস? না দেখুন, এটা হচ্ছে অন্যান্য দেশেও এটা হয়, স্বাধীনতা দিবসে এরকম হয়, এটা একটা সিস্টেম চলে। এবার আপনি বলতে পারেন যে সিস্টেমটা ব্রেক করে অন্য কিছু করা যায় কিনা, নিশ্চয়ই যায়, অন্য কিছু করা যায়। যদি বলা হয় যে ভারতবর্ষের যত গ্রাম আছে, তাই না, সমস্ত গ্রামে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে খরচ করুক যে এই দিন তারা গ্রামের রাস্তা পরিষ্কার করবে, গাছ লাগাবে এবং টয়লেট বসাবে, এই কাজে গভর্নমেন্ট দেবে এবং সাধারণ মানুষ এটাতে ইনভলভ হবে। আজকে সেই জিনিসটা না করে এই যে ট্যাবলো গুলো তো বিভিন্ন কোম্পানিকে দিয়ে বানানো হয়, তাই না? এখন এগুলো নিয়ে ভাবনা চিন্তার যথেষ্ট অবকাশ আছে। নতুন করে মানুষ, সরকারকে মাটিতে নামতে হবে, মানুষের কাছে যেতে হবে। কিন্তু ঘন্টা বাঁধবে কে? ঘন্টা বাঁধা না আমাদের কি আছে? আজকে যদি একটা কেন্দ্রের সরকার যদি স্থায়ী সরকার থাকে, তার তো পিছন দিকে তাকানোর কিছু নেই। কংগ্রেস এত বছর স্থায়ী সরকার ছিল, বিজেপিও স্থায়ী সরকার ছিল, এবছর হয়তো একটু নড়বড়ে আছে। এখানেও তো কংগ্রেস স্থায়ী সরকার ছিল, বামেরা স্থায়ী সরকার ছিল, এখানে তৃণমূল স্থায়ী সরকার, ভারতবর্ষের অনেক জায়গাতে রিজিওনাল পার্টিগুলো স্থায়ী সরকার। কিন্তু কারাপশনটা যেভাবে মাথা তুলে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষ কারাপশনকে আর অন্যায় বলে মনেই করছে না, এটা অদ্ভুত ব্যাপার। যারা নির্বাচিত হয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে তাদের প্রায় যে হিসেব, যে সমীক্ষা বলছে যে অনেকেই এদের মধ্যে অপরাধী, ভোটে জিতে আসছেন। আমাদের হাতে খুব সময় কম দাদা, একটা কথা বলি। এবার 26শে জানুয়ারির যে থিমটা করা হয়েছে, থিমটার নাম দেওয়া হয়েছে স্বর্ণিম ভারত বিরাসত বিকাশ, যা বাংলা করলে দাঁড়ায় স্বনির্ভর বিকাশ এবং অগ্রগতি। এই থিমটার এবারকার স্লোগান তৈরি হয়েছে। থিমটা যে খুব খারাপ থিম আমি বলছি না, স্বনির্ভরতা ছাড়া জাপান তো স্বনির্ভরতার উপরই কোঅপারেটিভ সেক্টরকে দিয়েই তো আজকে এত বড় হয়েছে দেশটা। হেভি ইন্ডাস্ট্রি কিন্তু জাপানে অত নেই, হেভি ইন্ডাস্ট্রি। এবং আমাদের পর স্বাধীনতা পাওয়ার পর চীনের ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, চীনের ক্ষেত্রেও প্রযোজ্য। আজকে আপনি ফর এক্সাম্পল আমাদের দেশের রাজ্যগুলোর ভেতরে আমি শুধু বলি যে কেরল কোনো ইন্ডাস্ট্রি নেই সেভাবে, কিন্তু কেরলে কত জিডিপি কত, ভিয়েতনামে কটা ইন্ডাস্ট্রি আছে, ভিয়েতনামের জিডিপি কত। এইটাই আপনাকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সরকারকে চালাতে হবে, সরকার ম্যান্ডেট দিয়ে চালালে হবে না, এটাই হচ্ছে মূল কথা। এবং দুর্নীতিকে রোধ করতে হবে, ওই ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে হবে না। আপনাকে মূল জায়গায় যে যারা আজকে ব্যাংকের চেয়ারম্যান পর্যন্ত যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, যদি তাকে অ্যারেস্ট করতে হয়, স্যাক করতে হয়, সিবিআই এর যারা কর্মকর্তাদের অ্যারেস্ট করতে হয়, ইডির কর্মকর্তাদের অ্যারেস্ট করতে হয়, পুলিশের লোকেদের অ্যারেস্ট করতে হয়, মন্ত্রীদের অ্যারেস্ট করতে হয়, তাহলে কি হবে বলুন না? এটা কি হবে? ঠিক আছে, অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। আগামী মুহূর্তে আপনার সাথে আমরা আবার বসতে যাচ্ছি নিধন নিয়ে। অ্যাডভান্স আমাদের দর্শকদের জানিয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও ভালো থাকবেন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।